মানে ও হচ্ছে কি আমরা সবসময় দুই বোন ওরে এমন ভাবে রাখছি, ওরে আমরা কোনো ফ্রেন্ডের সাথেও কোথাও যাইতে দিই না। ও হচ্ছে যে আন্দোলনে যাবে, ওই যে মেন্টালিটিটা, ওই মেন্টালিটিটাই তো ওর নাই। কিন্তু হঠাৎ করে ওর কি হয়ে গেছে বলতে পারবো না। আম্মুকে 19 তারিখে মারা গেছে ও, 18 তারিখে আম্মুকে বলে আম্মু তুমি আমাকে যাইতে দাও না কেন। আম্মু বলে যে তোকে যেতে দিব না, তুই চলে গেলে তো আমি মরে যাবো, তুই তোর কিছু হলে তো আমি মরে যাবো। আম্মু এই কথা বলতে আসছে। আম্মু বলে তুই যাইস না। সারাদিন রাগ করে ভাত খায়নি 18 তারিখে। পরে মাগরিবের দিকে আজান দেওয়ার পরে আম্মু জোর করে ভাত খাওয়াই দিছে, ওইটাই আম্মু শেষ খাওয়াই দিছে। কিন্তু আমার ভাই সবার সামনে দাঁড়ায় ছিল, সবাই পিছাইতেছিল, ও তারপরও দাঁড়ায় ছিল। সাহসটাকে চিন্তা করে না। প্রথমে রাবার বুলেট মারতেছিল, প্রথম বুলেটটা রিয়েল বুলেটটা ওর মাথায় মারে, একদম প্রথম যেটা। ও পিলারের পিছে দাঁড়ায় ছিল, ওকে নিচে বসে নাকি টার্গেট করে মারছে। ওই সে লাফালাফি করতেছে তাই মাইরা দিচ্ছে। লাফালাফি করলে মেরে দিবে, তাই এই ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। ক্রিমিনাল কোন। আমি নিজে নৌকায় পড়তেছি, ঝামেলা করতেছিল, গুলি করতো ভাই, হাতে করতো, পায়ে করতো, ডিরেক্ট মাথার মধ্যে মেরে দিল, এক গুলিতে শেষ। ও দাঁড়ায় থেকে শেষ, এক গুলিতে ও শেষ। ওকে খালি বলো বেঁচে আছে না মরে গেছে। পাশ থেকে একটা লোক বলে মরে গেছে মরে গেছে। আমি ওনার কথাটা ইগনোর করে আমি শুধু সামনে আগে গেছি, যে পরে দেখি আমাকে নিতে নিতে মর্গের সামনে নিয়ে আসছে। আমি আমাকে মর্গের সামনে কেন আনছিস? পরে বলে ওই যে দেখি স্ট্রেচারের মধ্যে ও শোয়া, রক্ত। ওই সময় আমি ও সহ টোটাল 5 জনের লাশ দেখছি, প্রত্যেকটার হয় মাথায় গুলি, বুকে গুলি, না হলে একটা দেখছি এই কোমরের দিকে গুলি। এখানে এখানে মারছে, এই পিছন দিয়ে বের হয়ে গেছে। ওর সাথে যারা ছিল সবাই বলছে, সাথে যারা ছিল বলছে ওর মগজটা ছিটকে আশেপাশে মানুষের গায়ে পড়ছে। আমার ছেলের কি অপরাধ? টার্গেট করে গুলি করছে একেবারে, একদম এখানে রাখছে। কাউকে বলার মতন না। বয়স কত হয়েছিল? 12 বছর। 12 বছর। চেপে পড়ছে যে কি ধরনের চেপে পড়ছে, এগুলো ওই ভূত হয়তো সবই ধরে না। মানে আমার সব নিয়ে গেছে। সৈকত এবং রাকিবের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, কারণ ভিডিওটি শেয়ার করে দিলে অনেক মানুষ জানতে পারবে যে সেদিন মোহাম্মদপুরে কি হয়েছিল। আর এরকম ভিডিও আপনারাও দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। না মোহাম্মদ থানা তদন্ত ওসি যে একটা ভাষায় ব্যবহার করছে, হ্যাঁ আমরা এক পুলিশ কনস্টেবল বলে, হ্যাঁ এইসব বাচ্চারা ঢিলে মারতে মারতে পারে, আমাকে পুলিশ পাগল করে দিয়েছে। আর আমাদের এই আমাকে ওই তদন্ত ওসি বলে আকাশ থেকে 45 রাউন্ড গুলি ছাড়তে হয়েছে এইসব দমানোর জন্য। পুলিশ তাহলে কোথায় কার কাছে যাবেন? যে আকাশ তো ছাড়ে, নিচে দিয়ে ছাড়ে, সরলে মানুষ পলাবে কোথায়? পলাইবার রাস্তা আছে কিনা? কার কাছে বলবেন এই বিচার? কার কাছে দিবেন? কে বলবে এই বিচার? কার কাছে দিবেন? কে শুনবে এইসব আচরণ? 27 নম্বরে যখন মারা গেল, 27 নম্বরে ওই উত্তেজনাটা, ওই নাজিয়ার ইয়া মোহাম্মদপুর থেকে একটা কি নাম? সাবিনা আফরোজ সেবা, কোথায় পড়াশোনা করে? অনার্স সেকেন্ডারি পড়তেছে বাংলাদেশ। বড় ছিল? এই না, ছেলে তো সবাই ছোট। এই হলো মেয়ে আমি দুজন। মেজো আর বড় ভাই আছে। বড় ভাই আছে? বড় না, মেয়ে বোন। মেয়ে দুজন। দুই বোন আছে। সবাই বেশ লম্বা। আমার ভাই তো 6 ফিট 2 ইঞ্চি ছিল। 2 ইঞ্চি ছিল। আপনার থেকেও লম্বা আমার ভাই। আপনি কত? আমি 6 ফিট 1। আমার ভাই আপনার থেকেও লম্বা। 2 ইঞ্চি। আমরা 18 কোটি মানুষকে মুক্ত করতে গিয়ে জীবন দিয়েছি। তো মানুষ তো মরেই, সবাই কিন্তু মরতে ওর তো হয়। মরার বয়স হয়নি, ওর 20 বছরও হয়নি। ওর থেকে বড় ওর তো আমি। বয়সে ইন্টারমিডিয়েট পাস করে আমিও রাজনীতিতে এসেছিলাম। আমরা তখন 90 আন্দোলন করেছি। ও না এরকম না, মানে ওই যে বা এই মিছিল টিছিল যাওয়ার মতো এরকম না। ও তো অনেক ভীতু। মানে ও হচ্ছে কি আমরা সবসময় দুই বোন ওরে এমন ভাবে রাখছি, ওরে আমরা কোনো ফ্রেন্ডের সাথেও কোথাও যাইতে দিই না। মানে আমরা এই দিক থেকে অনেক ছিলাম, মানে ওরে কোথাও যাইতে দিতাম না। মানে আমাদের ছোট ভাই তো, আমরা ওর প্রতি এত বেশি অবসেসড, ওরে কোথাও যাইতে দিই না। ওর কিছু খাইতে মন চাইলে আমরা নিয়ে যাইতাম, এরকম। ওরে কখনো কোথাও যাইতে দিতাম না একা একা। তো ও হচ্ছে যে আন্দোলনে যাবে, ওই যে মেন্টালিটিটা, ওই মেন্টালিটিটাই তো ওর নাই। ওকে তো কখনো ওরকম আমরা বড়ই হইতে দিইনি। আমরা দুই বোনে এমনি করে রাখছি, ওরে বড়ই হইতে দিইনি, সত্য কথা। কিন্তু হঠাৎ করে ওর কি হয়ে গেছে বলতে পারবো না। আম্মুকে 19 তারিখে মারা গেছে ও, 18 তারিখে আম্মুকে বলে আম্মু তুমি আমাকে যাইতে দাও না কেন। আম্মু বলে যে তোকে যেতে দিব না, তুই চলে গেলে তো আমি মরে যাবো, তুই তোর কিছু হলে তো আমি মরে যাবো। আম্মু এই কথা বলতেছে। পরে ও হচ্ছে বুয়ার কাছে বিচার দেয় যে দেখছেন বুয়া কি করে আম্মু, তো আমি কি বড় হয়েছি না? আম্মুরে বলে কি আম্মু আমি কি ছেলে না, আমি কি কাপুরুষ, আমাকে যেতে দাও না কেন? বাকিদের বাচ্চা আছে, বাচ্চা নাই, শুধু তোমার একারই বাচ্চা আছে।
আম্মু বলে তুই যাইস না, সারাদিন রাগ করে ভাত খায়নি 18 তারিখে। পরে মাগরিবের দিকে আজান দেওয়ার পরে আম্মু জোর করে ভাত খাওয়াই দিছে, ওইটাই আম্মু শেষ খাওয়াই দিছে, ভাত খাওয়াই দিছে। ওই দিন আর যায়নি। ওই দিন রাত্রেবেলা আমরা বসে বসে, আমি আর ও মিলে বসে বসে ভিডিও দেখতেছিলাম যে কে কোথায় মারা গেছে। ও আর আমি মেসেঞ্জারে ছবি ভিডিও আদান প্রদান করতেছিলাম। সকালে উঠে আমি কাজে চলে গেছি। এরপরে দুপুরবেলা ও হচ্ছে দোকানের শাটার বন্ধ করতে যেয়ে শুনছে তার এক বন্ধু গুলি খাইছে। এরপরে ওইখানে গেছে, ওর বন্ধুটা, আমাদের ধারণা ওর বন্ধুটা খুব সম্ভবত আল্লাহ করি মসজিদের এদিকে গুলি খাইছে, কিন্তু ও ওই যে পুলিশের ব্যারিকেডটার কারণে ওদিকে যেতে পারতেছিল না। এই জন্যই ওই মিছিলটাতে ও জয়েন করে ওই পুলিশের পাথরটাকে মারতেছিল, গ্রুপটাতে জয়েন করে। মানে ও একদম সবার সামনে, আমরা কিছু ভিডিওতে দেখছি, সবার সামনে ও দাঁড়ায় আছে। এত সাহস তো আমারও নাই। আমার 3 ভাই বোনের মধ্যে আমার বড় বোন আর ও হচ্ছে সবচেয়ে ঠান্ডা, একটু কথা বলি বা চঞ্চল হচ্ছে আমি। আমারও এত সাহস নাই যে আমি একটা মিছিলের সামনে যাব। যদিও যাই, মানে পিছে পিছে থাকবো বা ওই সামনে যাওয়ার মতো সাহস আমার নাই। কিন্তু আমার ভাই সবার সামনে দাঁড়ায় ছিল, সবাই পিছাইতেছিল, ও তারপরও দাঁড়ায় ছিল। সাহসটা কি চিন্তা করেন? আমরা এটাই চিন্তা করে পাই না যে ও এত বড় হয়ে গেল কবে। ওরা তো আমরা বড়ই হতে দেই নাই, সবসময় আমরা ওরে বুকে বুকে আগলায় রাখছি। ওর তো বড়ই হইতে দেয়নি, ও বড় হইলো, এত বুঝ হয়ে গেল, ও সবার সামনে, সবাই দৌড় দেয়, ওরে দৌড় দিতে বলে। পিছে একটা ছেলে নাকি ওর প্যান্ট ধরে টান দিতেছিল আসার জন্য, ও দাঁড়ায় আছে সামনে। পুলিশ প্রথমে রাবার বুলেট মারতেছিল, প্রথম বুলেটটা, রিয়েল বুলেটটা ওর মাথায় মারে, একদম প্রথম যেটা। ও পিলারের পিছে দাঁড়ায় ছিল, ওকে নিচে বসে নাকি টার্গেট করে মারছে। ওই অপোজিট গলিতে, স্টেপের গলিতে হচ্ছে কিছু মানুষ ছিল, ওনারা এই কথা বলছে যে নিচে বসে নাকি ওকে মারছে। যে পুলিশটা মারছে ওর অভিযোগ ছিল যে ও হচ্ছে যে সবাইকে পানি দিচ্ছিল বা মুভ করতেছিল, তখন যে বেশি মানে ম্যাজিস্ট্রেট এসে পুলিশকে জিজ্ঞাসা করছে যে আপনি গুলিটা মারলেন একটু ধরবেন। হ্যাঁ, ও দরজাটা খোলা পাইলে বের হয়ে যায়, এখন বিড়াল আছে। তো জিজ্ঞাসা করতে ম্যাজিস্ট্রেট এসে যে আপনি গুলি করলেন কেন, বলে যে বেশি লাফালাফি করতেছে তাই মাইরা দিচ্ছে। লাফালাফি করলে মেরে দিবে, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। ক্রিমিনাল কোনো। পরে ছাত্রলীগের মানুষজন অনেকে বলছে ও নাকি শিবির করে। আমার ভাইটার ছবি আমি আপনাকে দেখাই, কোন দিক থেকে মনে হয় ও শিবির করে। আমাদের ফুল ফ্যামিলি, আব্বু বলছো না আমরা সবাই আওয়ামী লীগ করি, আমি নিজে নৌকায় ভোট দিয়েছি। সে আমাকে বলে আব্বু তোমার দলের ভোট দিয়েছি, আব্বু সবসময় আওয়ামী লীগ করে না, ছাত্রদল থেকে আমি ছাত্রলীগ ফিরে এসেছি। তো এখন তো আর সব শেষ। এই যে ও ও ও কোন দিক থেকে লাগবে, ও শিবির করে, ছোট্ট একটা বাচ্চা। আচ্ছা ধরে নিলাম শিবির করে, শিবির করলে কি মেরে ফেলতে হবে? ওর বাচ্চা থাকার অধিকার নেই? ও ঝামেলা করতেছিল, গুলি করতো, ভাই হাতে করতো, পায়ে করতো, ডিরেক্ট মাথার মধ্যে মেরে দিল, এক গুলিতে শেষ। ও দাঁড়ায় থেকে শেষ, এক গুলিতে ও শেষ। যে পুলিশ মাসের ওনার নামও আসছে, এসআই শাহরিয়ার, রায়ের বাজার পুলিশ। চুলকান নাই সাহেব বলে ম্যাজিস্ট্রেট তো বললো তো যে আপনি গুলি করছেন কেন, বললো যে বেশি লাফালাফি করতেছে তাই মাইরা দিচ্ছে। এরকম কেন মাইরা দিছে? কারো জীবন নেওয়ার তো অধিকারও নাই। এই যে আমার ভাই, আমরা তো ঘুরতে গেলে সবার আগে ছবি, আমি ওকে ফেসবুকে দেখলে মনে হয় পোস্টটা করছিলাম, ও দেখলে মনে হয় ও শিবির করে। সকলেই একটু একটু আপনাদের সবার তো এখানে দাঁড়িয়ে আছে, তা দাঁড়িয়ে থাকলে শিবির করে মানুষ? ও হইতেছে এই জায়গায় একটু একটু রিসেন্টলি দাঁড়িয়ে রাখছে, নর্মালি তো সবসময় ট্রিমার দিয়ে কেটে ফেলে, রিসেন্টলি রাখছে, অল্প একটু দাঁড়িয়ে ছিল এখানে, অল্প কয়টা দাঁড়িয়ে থাকলে শিবির করে, অল্প কয়টা দাঁড়িয়ে আছে। শিবিরের নাম দিয়ে সারা দেশের কোটি কোটি মানুষের এই আন্দোলনকে যেভাবে ইয়ে করলো, এইটার মানে পরিণতি তো নিজেই এখন বলো ডিস্টার্ব করতেছিল, মেরে দিবে। ও একটা মানুষ, জলজন্ত মানুষ, পুতুল না যে মেরে দিচ্ছে। আচ্ছা মনে করেন না আমাকে ধরিয়ে দিলাম, আমার ভাই অনেক খারাপ, অনেক ডিস্টার্ব করতেছিল, তাহলে ধরে নিতে হবে কেন? এটা ওরা আমি ধরে নিলাম, ওর হাতে মারতো, ওর পায়ে মারতো, ওকে ভয় দেখানোর জন্য। আপনারা এটা দেখেন নাই যে ওরা দেখাচ্ছে যে একজনকে গুলি করি, ভাবছে যে বসে যাবে, কিন্তু আর 10 জন আসে। ওকে গুলি করার পরে দেখছি ওরা পাকিস্তানি আমাদের বুকুকে চালাইছে, এটা তাদের ইয়ে ছিল। এখন আমি বাঙালির বুকে কিভাবে গুলি চালাও, হাঁটুর নিচে সিস্টেম আছে, ডাইরেক্ট মাথায় বুকে। আমি ওই দিন পাকিস্তানি সাথে খারাপ হয়ে গেছে। ওই দিন আমি সোহরাওয়ার্দীতে যখন আমার ভাইয়ের লাশ দেখতে গেছি, আমি তো তখনও জানি না ও মারা গেছে, আমি ছিলাম কাজে, আমি শুনছি ও গুলি খাইছে। আমি তো ওর তার একটু আগে ওর সাথে আমার কথা হয়েছে, আমি ওকে ফোন দিচ্ছি, টুনা তুই কই? তখন বলে যে আমি দোকানের সামনে। আমি তুই বাসায় যা, ওর বলে যাচ্ছি। আমি তুই বাসায় যা, কিছু হইলে কিন্তু তোরে দেখবো না। ওরে ভয় দেখাইলাম যে তুই কিছু হইলে তোরে আমরা ডাক্তারের কাছে নিব। ও বলছে ঠিক আছে বাসায় যাচ্ছি। একটু পরে আম্মু বলে ও আর ফোন ধরে না। আমি তো ওইখানে করতেছি, কি করবো, পরে আমি একটা সিএনজি নিয়ে রওনা দিছি। আমি ছিলাম সেই 300 ফিটের ওদিকে, আইসিসিবি কনভেনশন হল আছে, ওইখানে ছিলাম আমি। ওখান থেকে আমি সিএনজি নিয়ে রওনা দিছি।
আমি খালি আমার ভাইয়ারা অলরেডি জেনে, আব্বু তো জানছে সবার প্রথমে, একটা ছেলে ফোন ধরে আব্বুকে বলছে মারা গেছে আপনার ছেলে। আব্বু তো আমার ভাইয়া, আমার কাজিন উপরে থাকে ফুফাতো ভাই, ভাইয়াকে ফোন দিচ্ছে, আমার একটা ফ্রেন্ড, দুজন মিলে গেছে হসপিটালে যে গেছে, আমি দেখি ওরা কেউ আর আমার ফোন ধরতেছে না। আমি ফোন দিতেছি, আমার ফ্রেন্ডটারে জিজ্ঞেস করতেছি তুই আমার এটা বলো কি বেঁচে আছে না মরে গেছে, বলে কিছু হয় নাই তুই আয়। আমার কাছে তারপরে একটু কেমন লাগতেছে যে এরকম কেন বলতেছে, কিছু হইলে বলবে যে ওর হাতে গুলি লাগছে পায়ে গুলি লাগছে, বলে কিছু হয়নি আয়। আমি তারপর গেলাম সোরাবার দিতে, ওখানে যাই আমি খালি চিল্লাইতেছি দূর থেকে, ওকে দেখার পরে যে আমাকে খালি বলো বেঁচে আছে না মরে গেছে, পাশ থেকে একটা লোক বলে মরে গেছে। আমি ওনার কথাটা ইগনোর করে আমি শুধু সামনে আগে গেছি, যে পরে দেখি আমাকে নিতে নিতে মর্গের সামনে নিয়ে আসছে। আমি আমাকে মর্গের সামনে কেন আনছিস, পরে বলে ওই যে দেখি স্ট্রেচারের মধ্যে ও শোয়া রক্ত। ওই সময় আমি ও সহ টোটাল 5 জনের লাশ দেখছি, প্রত্যেকটার হয় মাথায় গুলি, বুকে গুলি, না হলে একটা দেখছি এই কোমরের দিকে গুলি। ওই সময় আমি বাদে দেখছি আরো 2 জনের ফ্যামিলি থেকে আসছে, একটা ছেলে ও খালি অনেক কাঁদতেছিল যে আমার শরীরে আমার ভাইয়ের রক্ত, এই কথা বলে ও কাঁদতেছিল। আর আরেকটা মহিলা কাঁদতে কাঁদতে পড়ে যাচ্ছিল, মানে বুঝছি যে ওনার ছেলে মারা গেছে আর আরেকজন তার ভাই। আমি ওই জায়গায় 20 মিনিটও ছিলাম না। 20 মিনিটের মধ্যে যদি আমি 5টা লাশ দেখি এরকম ডিরেক্ট সব হেডশট, আর না হলে এখানে বুকে গুলি করা, তাহলে আর কতগুলো লাশ আসতে পারে। অ্যাম্বুলেন্স ঢুকতেছে, একটার পর একটা ঢুকতেছে। আমার তো তখন এত দিকে খেয়াল নাই, আমার খেয়াল আমার ভাইয়ের দিকে, কিন্তু আমার এতটুকু মনে আছে আমি টোটাল ও সহ 5টা লাশ দেখছি। তাহলে চিন্তা করেন কত মানুষকে মারছে। এটা করা কি ঠিক হয়েছে পুলিশের? এই পুলিশকে এক এক জায়গায় ধরে মারতেছে। পুলিশের ড্রেস দেখলে তো আমার নিজের ঘৃণা আসে, আমার থুতু মারতে মন চায়। পুলিশের যে আমার উপর যে একটা সম্মান ছিল, এই সম্মান এখন আর নাই। এই পুলিশই তো আমার ভাইকে মারছে। পুলিশ হচ্ছে কি জনগণের বন্ধু, জনগণের বন্ধু না পুলিশ? এটা আমরা সবসময় ছোটবেলা থেকে পড়ছি না, পুলিশ জনগণের বন্ধু। কি বন্ধু হলো? ওদের যদি অর্ডারও আসে, ওনাদের নিজেদের বিবেক নাই? একটা ছোট্ট বাচ্চা দেখেই তো বোঝা যায়, একটা ছোট্ট বাচ্চা, ওর মধ্যে ওই ম্যাচুরিটিটাই আসে নাই। আমরা সবসময় ওরে 2 বোন আমরা এমনি কোলে কোলে রাখছি, ওর মধ্যে তো ম্যাচুরিটিটাই আসে না। ওর অনেক জ্বালাইতেছিল, আমরা মানলাম, হাতে পায়ে গুলি করতো, ও ভয় পাইতো, সরে যেত, হাতে পায়ে গুলি করতো। ডিরেক্ট একটা গুলি করছে, মাথায় গুলি করে দিল, একদম এক দাঁড়ানোর মধ্যে মরে গেছে। কি টার্গেট? এই যে না, এই জায়গায় না, কানের দিকে, এখানে মারছে। এই পিছন দিয়ে বের হয়ে গেছে। ওর সাথে যারা ছিল সবাই বলছে, সাথে যারা ছিল বলছে ওর মগজটা ছিটকে আশেপাশে মানুষের গায়ে পড়ছে। এগুলো সব তো আমার কাছে আছে, আমি প্রমাণ ফোনে না, আমি ল্যাপটপেও রেখে দিচ্ছি, প্রমাণ আমার কাছে কোনো অভাব নেই। এটা হচ্ছে হসপিটালের স্ট্রেচারে ছিল যে, সেই সময়কার ছবি, হসপিটালের স্ট্রেচারে ছিল যে। এই ছবিটা আমি আমারও হোয়াটসঅ্যাপে জি আসেন। বড় ভাই মুক্তাদের মেয়ে, আমরা খবর বাসায়। আপনি যদি ওর হচ্ছে মানে যে কাফন কাপড় পরা যে লাশটা দেখতেন, সবাই একই কথা বলছে, ও জান্নাতি। দেখ ওর মুখটা হাসি হাসি, মানে সাধারণত এরকম হয় না। আমরা একটা মানুষ, আমরা ভাবছি কি ওর চেহারা টেহারা নীল হয়ে যাবে বা কি, রক্ত পড়ছে তো অনেক, পরে দেখি মুখটা পুরো সাদা, মনে হয় কি গ্লো করতেছে, আলো বের হইতেছে, আর চেহারাটা হাসি হাসি। এলাকার আপনারা এমনি যাওয়ার সময় শহীদের মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করছে। আপনারা কাউকে জিজ্ঞেস করবেন আমাদের এলাকায় জাতীয় বীর। ও কখনো হচ্ছে কাউকে কোনো একটা স্মরণীয়তা বিধি আছে কিনা, কখনো ও সবচেয়ে সবাই এসে কান্না করছে যে এত ভদ্র একটা ছিল, ওর বন্ধুদের সাথে কখনো ঝামেলা করে তারা কারে নিছিল আমারও হোয়াটসঅ্যাপে দিয়ে। ভাইয়া এতদিন বলতাম বিচার চাই না, এখন আমি বিচার চাই। এতদিন বিচার আমাকে হবে, যে জিজ্ঞেস বিচার- করছে, আমি বলছি আমি বিচার চাই না। আমরা বিচারের ব্যাপারে আমাদের পুরো কাজই হবে এটা থাকা, কোনো ছাড় নাই। এবার বিচার আমি চাই। এতদিন বলতাম বিচার চাই না, কিন্তু চাবো না, তখন চাইতাম না, কারণ আমি যা চাই যে গ্রুপটা আমার ভাইকে খুন করছে তাদের কাছে যে বলবো ভাইরে আমার ভাই বিচার করে দে, এটা বলবো না তো। এখন বিচার চাই আমি, এখন আমাকে বিচার করে দিতেই হবে। তুমি তোর এজ কত ছিল আর কোথায় পড়াশোনা করতো? ওর বয়স ছিল 19 বছর সামথিং মান্থ। সেপ্টেম্বরের 11 তারিখে হচ্ছে ওর বার্থডে, 20 তারিখ 20 বছর হইতো ওর। আর ও পড়তো হচ্ছে HSC 23 ব্যাচ ছিল, মোহাম্মদপুর মডেলে পড়তো। সেখান থেকে পাশ করে বের হয়েছে, 7 কলেজে চান্স পাইছে। 7 কলেজের ফাইনাল রেজাল্টটা এখনো বেরোয়নি, সাবজেক্ট চয়েস দেওয়ার পরে একটা রেজাল্ট বেরোয়, ওই রেজাল্টটা বেরোয়নি। তো আমাকে বলতেছিল কোথাও ভর্তি হয়ে থাকি, তো আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, বাংলাদেশ ইউনিভার্সিটি, আমি বলতেছিলাম তোকে আমাদের ইউনিভার্সিটি CSE তে দেখবো যে ভর্তি করানো যায় কি না কি।
তো এটা নিয়েই কথা বলতেছিলাম। আব্বু ছিল গ্রামের বাড়িতে, আব্বু আসলেই ও চিন্তা করছিল 7 কলেজে তো রেজাল্ট ডিলে হচ্ছে, ও হচ্ছে আমার ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। আমার তো, আমি কয়েকদিন ধরে ওর ডেথ সার্টিফিকেট নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আমার তো এখন আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেট নিয়ে দৌড়াদৌড়ি করার সময় না, আমার ভাইয়ের ভার্সিটি দিয়ে দৌড়াদৌড়ি করার সময়, অন্য কিছু নিয়ে আমার ওর সাথে যাওয়ার কথা। আমার তো আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেট নিয়ে যাওয়ার কথা। ডেথ সার্টিফিকেট নিয়ে আপনি মুক্তিযুদ্ধ দেখছেন, আপনি আওয়ামী লীগের সমর্থন করতেন, সেই রকম একটা আপনার পরিবারের সন্তানকেও জামাত শিবির বলে তাকে হত্যা ও নৌকায় ভোট দিচ্ছে এবার, ও এবার প্রথম ভোটার হয়েছে, আমিও এবার প্রথম ভোটার হয়েছি। আমি নিজেও নৌকায় ভোট দিছি, ও ফাউন্ডার মেম্বার 66 সন থেকে। ইনফ্যাক্ট যদি আমাদের কথা বলে, আমরাও তো নৌকায় ভোট দিচ্ছি, এবার প্রথম ভোটার হয়েছি আমিও। ও আমার ফুপার সাথে যে নৌকায় ভোট দিয়ে আসছে, আমিও আম্মুর সাথে যে আমি নৌকায় ভোট দিয়ে আসছি। বাসায় এসে যেখানে নীল গাড়ি দেয় যে আব্বুরও বলতেছিলাম যে নৌকায় ভোট দিয়ে আসছি। মাহমুদুর রহমান সৈকত, এই হচ্ছে তাদের বাড়ি। লadies and gentlemen, আমার এই ছেলের কি অপরাধ? এতক্ষণ দেখেছিলেন সৈকতের গল্প, আর এখন দেখবেন ছোট্ট একটা বাচ্চা শিশু যার নাম হচ্ছে রাকিব। এই রাকিবের গল্প, কিভাবে রাকিবকে হত্যা করা হয়। কোন জায়গায়? এই মহজুদ ক্লাবের পাশে। ক্লাবের কর্নার, আমাদের বাসার কর্নার, মাগরিবের সময়। মাগরিবের আগে উঠতে পাওয়া গেছে মানে ক্লাবের পাশে। এটা কি ওরা তখন কি করতেছে? ওরা এর ঘটনাটা হয়েছে মাগরিবের টাইমে তো হইলো। ওই যে আসছে এই এপিসি থেকে করছে গুলি। ও খেলা করতেছিল, ওই ছেলেটা খেলা করতে না, দাঁড়াইছে ও ওইখানে গাছের নিচে দাঁড়াইছে, মব চলছে তখন, গোলাগুলি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সে সময় প্রচন্ড ভাবে তখন তারা গুলি করতেছে, পুলিশ এলোপাতারি। উনি বিষয়টা জানে, উনি বিষয়টা জানে, উনি এলাকার একজন মুরব্বী। কি হয়েছে? উনি ওখানে বিকালবেলা এখান থেকে বাসা থেকে গেছে খেলার কথা বলে, মাঠে গিয়ে খেলাধুলা করছিল। অনেকগুলি ছেলে ছিল, তখন টিয়ার সেল মারছে অনেকগুলি, অন্ধকার হয়ে গেছে ধোঁয়ায়। ও ছেলেটার চোখ জ্বালা করতেছিল, ও এক বটতলায় গাছের নিচে গিয়ে লুকাইছে। যখন ধোঁয়াটা একটু পরিষ্কার হচ্ছে, ও দৌড় দিতে নিচ্ছে, তখনই গুলি করছে। টার্গেট করে গুলি করছে একেবারে, একদম এখানে রাখছে। রাকিবের পুরো নাম কি ছিল? রাকিব হাসান। রাকিব হাসান। আপনার নাম? আমার নাম আবুল খায়ের। আবুল খায়ের। মা আছে? মা আছে এখানে না, মা বাড়িতে আছে। ও দুই সাইড আমার কাছে থাকে, আমার একটা বড় ছেলে আছে এখানে পড়ে। রায়হান, একটু বাইরে থেকে রায়হানকে ডাক দাও তো। রায়হান আর রাকিব আপনার জি জি, দুই সাইডে মেয়ে আছে আপনার? মেয়ে আছে, একটা মেয়ে হলো মেজো, ওই ওর বাড়িতে বিয়ে সাথে দেওয়া হয়েছে, কারণ ওই নাতিন আছে একটা, ওই ওর দেখাশোনা আসা যায়, এই জন্য। আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা, রামগঞ্জ থানা। উনি আবার সিটি কর্পোরেশন, আমি আবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আছি। আপনার তো আমি প্রায় দেখি, ওই আমাদের আতিক স্যারের লাগে প্রোগ্রাম করছেন, না মানে কোথাও কোথাও দেখা হয়েছে। হ্যাঁ, ওই টিভিতে আমরা প্রায় দেখি। ওই এই অবস্থা এখন, খুব কান্না তো আসে, কি করব এখন। আমার এত আদরের সন্তান ছিল, যা আমি কাউকে বলার মতন না। বয়স কত হয়েছিল? 12 বছর। 12 বছর। 12 বছরের ছেলেকে গুলি করে মারা দিল। দেখতেও তো মানে ও তো একদমই এমনি ছোট। রায়হান, ওই দুই একজন নিচে বলতেছিল ছেলেটা খুব মিশুক ছিল নাকি, এলাকায় সবার খুবই অমায়িক, আর যদি বয়স কম হয়ে থাকে। এই যে এই ছেলেটা ছবি নিছে, আমি মেইলে নিছি তোমাদের সাথে। আমার মেজু ছেলেটার সাথে খুব করে আপনার ছবিটা, এই ছবিটা আমি নিছি, এটাই অরিজিনাল, আমি মেইলে নিয়ে নিছি, আমি শেয়ার করে দেবো গ্রুপে। ঘটনাটা কয় তারিখে? খায়ের ভাই, দুঃখজনক ঘটনা। 19 তারিখ, ওই শুক্রবারে ছিল। রুমে আয় নিচে, রুমে লোকজন আসছে। আপনার ছেলে এখানে, এটা তো আমরা একটা 18 কোটি মানুষের মুক্ত ভারত আন্দোলন ছিল। জি, এই যে স্বৈরাচারী জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসছিল, সেভে পড়ছে যে কি ধরনের সেভে পড়ছে, এগুলা ওই ভূত হয়তো সবই ধরে না। সেইখান থেকে
আমাদের বের হওয়ার জন্য সবাই আজকে আপনার ছেলে শহীদ হয়েছে। এখন এই তো দেশের মানুষ এদের আমরা যাতে আমাদের সমস্ত শহীদদেরকে মনে রাখতে পারি, জি। তাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে হাজির করতে পারি, এটা যে জাতীয় বীর সেইটা আমাদেরকে। তো আমার ছেলেটা খুবই আল্লাহর মতে এত একটা জ্ঞান আল্লাহ দিছে, আপনি কিছু বললে সে বুঝে উঠতো, যদিও ছোট হয় কিন্তু তার আল্লাহ পাকে এত জ্ঞান। আমি খুব একটা ইচ্ছা ছিল তাকে আমি ভালো করি, এই বছর তো 7 আছে, আগামী বছর 8-এ উদ্দিন আছে, ওদের কম্পিউটারে আমি খোঁজ খবর নিচ্ছি। তো এই ওদের আগামী বছর এই যেহেতু অল্প টাকার জন্য এবার চালিয়ে যাচ্ছে হয়, তাহলে ওই কম্পিউটার কোচিংটা দেবো, আর এনে কোচিং আছে, স্কুল আছে, এবার মিলে দিলে যাই হোক কষ্ট করে নুরজান রোড ITZ স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, তো এখানে আমার আগামী বছর এটা খুব একটা আগে থেকে পরিকল্পনা করতে হবে, একসঙ্গে তো বাচ্চাদেরকে ঘোরা সম্ভব না, পর্যায়ক্রমে ঘুরতে হবে। তো এই বাচ্চাটার আমি চিন্তা করলাম আগামী বছর কোচিং রাখবো কম্পিউটারে, তো এই ওটাও করবে, আর স্কুলে কোচিং আছে এটা করবে। সকালে তো আমি নিজে দিয়ে আসি, নিজে ফাঁকশাক করে খাওয়াই দাওয়াই, যেহেতু তার মা এখানে নাই, আমি তার মায়ের সকল ভূমিকা যেটা খেতে বলে আমি ভেবে আন দিই, আমি বলি কী খাবি বলে যাই হোক, অনেক সময় টাকা না থাকলেও হাওলাত করে আনি, তো পরে বেতন টেতন পাইলে এগুলো তো দিয়ে দিব। এইভাবে আমি মাস ভরি এইভাবে চলি। আবার নিজে ওই চাকরির পাকে সুযোগ সময় পাইলে আমি কিছু ইলিকা, যেহেতু আমি ইলিকের কাজ জানি করি, তো এগুলো আমি কিছু করি, কারণ করলে কিছু উপার্জন হইলো, তাহলে সংসারটা সুন্দর চললো। এইভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে গড়ে আসতেছি। কারণ আগামী বছর যে পর আমার খুব ইচ্ছা ছিল তাকে ভালো একটা উচ্চশিক্ষিত বানাবো, যদি ওরকম অর্থ হয় আল্লাহ দেয়, রিটায়ার্ডের পরে টাকা পয়সা কিছু পাইলে, যদি ওরা বাইরে যেতে চায় তাহলে আমি কিছু যাই, অন্তত একটারেও ভাড় দিয়ে বলে ভাড়া করে যদি সহযোগিতা করে নিয়ে যেতে পারে, একবার আরেকবার সহযোগিতা, এটা আমার ইচ্ছা। ওরে আমি আমাকে খাওয়াবে, আমি এটা আমার না, ওদের ফাঁকা বার অসুবিধা, তোরা চাকরি করে বড় চাকরি করবি, দেশে বড় কিছু হবে, আমার বেশি করে টাকা দিলে বাড়িতে বসে বসে আরাম করতে পারবো, তো এটা করতাম ফাঁকে ফাঁকে। তো একদিন তুমি একবার এত টাকা চাও, আবার অতটা তো করি টাকা, এটা বাপ বেটা একটা মজা করতাম। আসলে তো ওর টাকা পয়সার বিষয় না, ওটা বাপ বেটা একটা আনন্দ মজা করতাম। সংসার তো চলে গেছে, মনে আমার সব নিয়ে গেছে। আমরা আছি আপনাদের পাশে, দেশের মানুষ যারা অন্তত সবাই আছে, সবারই থাকা যথেষ্ট তাদের কর্তব্য, দেশের জন্য মানুষের জন্য জীবন দিচ্ছে। এটা মামলা করা দরকার। আর এটা কি কোনো মানে থানায় কোনো রিপোর্ট এসেছিল? থানায় আমি কয়েকবার গেছি, একবার আমাকে তো এখন তো বলতে সহজ, যে কষ্ট আমাকে করতে হয়েছে, যেদিন আমার ছেলে খুঁজতে গেছি তখন ওরা এমন আচরণ করছে, এখান দিয়ে যাইয়া ওই ছেলে আমার ফোন দিয়েছে, আব্বু রাকিব তো ফাইতেছেন, রাকিব মনে মারা গেছে, রাকিব মনে মারে, হ্যাঁ আমার তো করছে, হঠাৎ করে ধরে গেল, হ্যাঁ কী বলস, এই আমি দৌড় দিয়া সব পালাই থিয়া তালার মারি চলে গেলাম। যা এখানে যাইতে গিয়া দুইটা ছেলে আবার ওই ধরে ফেলাইলো, আমার এই ছেলে আমার বাতিজা বাগিনা চলে গেছিলো, ধরে ফেলাইলো, হ্যাঁ ধরে ওরা মনে হয় জানি গুম করে ফেলাবো আমাদেরকে, এমন এক পরিবেশ আছে। তা আমি আবার পুলিশ দুইটা আগে আসছে থানার পিছন দিয়ে, মহম্মদপুর থানায় আসার পরে আমি বললাম যে দেখেন আমি একটা সরকারি চাকরি, আমার ছেলে, আমার ছোটো ছেলেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন কেউ একজন বললো সিটি হাসপাতাল নিছে, আমি ওখানে তো যাচ্ছি, তাই পুলিশ বললো ঠিক আছে এসে ছেড়ে দেওয়া চলে, তখন পুলিশ দেখ ওটা দয়া হয়েছে। সবাই যে খারাপ আমি বলবো না, সবাই যে ভালো ওটা বলা যাবে না, ভালো মন্দ মিলে আছে, হয়তো ভালো দুজন আছে, খারাপ খারাপ দরজা আছে, ভালো 2-4 জন আছে, ওই 2-4 জন দিয়ে হয়তো মানুষ মিলে গেলে চলতেছে, এই ছাড়া তো আর কিছু দেখা যাচ্ছে। পরে যাক আমরা ওই চলে, নাহলে আমাদেরকে ওই দিনে আমরা ওই 6 জন একসঙ্গে ছিলাম, ভাতিজা ভাগিনা আমরা ওই মিলে আমরা 6 জন ছিলাম, আমরা সবাই ঘুমাই যেতাম নজরুল ইসলাম রোডে থানার পিছন দিয়ে। এরপরে যাক ওই পুলিশ বলছে সেটা দাও, আমি বলছি যে আমি সরকারি চাকরি করি, ঢাকা সিটি কর্পোরেশন আছে, তখন না আমি তো আসলে চিনিও না। এখন এই হলো ঘটনা। তারপরে সিটি হাসপাতালে গেলাম, সিটি হাসপাতালে সন্ধান করলাম, আমি তো কিন্তু মূল্য কনফার্ম না, যেহেতু আমি জানি আমার ছেলে এতটুকু এফেক্ট হয়েছে, আমার কিন্তু বিশ্বাস আসছিল না। পরে ভিডিও দেখাইতে পারো, ওর কাছে আছে, কারণ আমি দেখি না কারণ আমার কুলাইতেছে না, আমার আত্মায় কুলাইতেছে না, কারণ আমি এই জন্য দেখি না, দেখলে আমার মনে হয় হার্টে ধরফর বেড়ে যায়। এরপরে আমি ওরা গেলাম সিটি হাসপাতাল, তো ওইখানে সিটি হাসপাতাল লক করা, সব সিকিউরিটি গার্ড দাঁড়ালাম, কয়েকটা ছেলে আসছে, 8টা ছেলে আসছে, এক পথচারী নিয়ে গেলো তাকে আপনার এই নিউরো সায়েন্সে, এই দৌড়াই গেলাম রাইতে তখন 2টা, এই খুঁজতে পরে যাক শনাক্ত করে ওরা ছবি উঠে রাখছে, শনাক্ত করে খুঁজে পাইয়া দেখলাম দীঘা টেঘা, এরপরে আপনার এই নিয়ে আসলাম না আনা দেন, রাইতে 2টা 3টা বাজে, আপনারা এখন নিতে পারবেন না, এটা এই
পুলিশ কেস হয়ে গেছে। কাগজ আছে আমি দেখতে পারেন, পুলিশ কেস হয়ে গেছে। তো এই আপনার এগুলা আপনার এই পরে কি করো পরের দিন রায়হান পরে করো, পরের দিন আমি করলাম কি, এই আবার গেলাম, এই বললো মমতা থানা যেতে হবে। মমতা থানায় গেলাম, তার একজনের নাম কি জানি বললো, সে বললো এই যে পুলিশ কেস, তার একটা বললো এটা শেরেবাংলা থানার কাম। তাই বললো শেরেবাংলা থানা না, শেরেবাংলায় গেলাম, সেরকম আমরা একটা চরম ঝামেলার সম্মুখীন এই করে। তারপরে আপনার এই শেরেবাংলার থাবার আবার গেলাম, আবার মমতা থানা আসলাম, আবার শেরেবাংলায় গেলাম। এইবার আমাদেরকে হ্যারাসমেন্ট করতে 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 আমার দিনে 3টা বেজে গেলাম। এখন ওই যে অপু ভাই কোথায় যেন, অপু ভাই যাক, আল্লাহ তাকে নেখায়ের দান করুক। উনি ওই এই লাইনে মাথায় না, ওখান দোকানে আছে কিনা মনে না। তো হুবাই বললো চলো আমরা এবার সরাসরি হাসপাতালে যাই। এই সময় হাসপাতালে ওই আগের দিন রাত্রে আমার নাম্বার রাখে দিছে, এই নম্বরে ফোন দেয়। তা আসলে আমরা লাশ নেন না কেন, নাহলে আমরা এইভাবে তো লাশ এবার রাখা যায় না, লাশ আমরা দিয়ে দিব ব্যবহারিসে। হাসপাতালে বললো আপনারা লাশ নেবেন কিনা, না নিলে আসেন। তা আমার দৌড়ে গেলাম হাসপাতাল। এই করে করে হয়রানি করতে করতে লাস্টে গেলাম আমি। এই লাস্ট ওরা আমার বাবাকে লাস্ট তো বলতে আমার কষ্ট হয়, কেন লাস্ট বলতেছি না, আবার আমার সন্তান তো আমি লাস্ট বলতে আমার খুব মানসিকভাবে ভারসাম্য আসে। আমার বাবাকে নিয়ে আমি তোই নিয়ে আসলাম এই অ্যাম্বুলেন্স দিতে করে, ওই ডিওরেশন থেকে আপনি সরার দিয়ে আসবে, তাকে দিতে 1,500 2,000 চাইছে। তা কোথাও চিকিৎসা শেষ করে তাকে 1,500 টাকা যেহেতু টাকা পালাই দেয়, 500 টাকা টাকা হইল নাকি, ওটা টাকা না। তো 1,000 টাকা কোনো রকম দিলাম, দিয়া শাড়ি দিলাম। কতক্ষণ পরে ডোমঘরের উনি বললো আপনারা একটা অ্যাম্বুলেন্স রেডি করেন, আনতে হবে, ডাক্তার আনতে হবে। ডাক্তার নাই, যেহেতু ডাক্তার নিয়ে আসতে গেলে ডাক্তার আনবো, এখন তার অ্যাম্বুলেন্স নাই, এখন কই পাবো আমি। তখন বললে তো হয়তো অ্যাম্বুলেন্সটা রেখে দিতে পারতাম, তাও রাখেন। এই হলো হিসাব। তো আর শাড়ি দিলাম, দেওয়ার পরে বাধ্য অনেক একটা খুঁজতে আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা খুঁজলাম, ওই হাবিব সহকারে খুঁজে লিয়া 1500 টাকা। ডাক্তার থাকে ফার্ম গেটের পাশে। ডাক্তারকে আনতে যায় যে হ্যারাসমেন্ট আমাকে ভোগ করতে হয়েছে, এই সেনাবাহিনী দেয় না, কেউ আমি যাইতে পারবে না, কেউ দিয়ে যান, কেউ এই করতে করতে 10 মিনিট পর 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের রাস্তা খালি, অথচ আমাকে 1-1.5 ঘন্টা খাটতেই হয়েছে। 1500 টাকা দিয়ে লইলাম, কি করব এখন বাধ্য। এই যে এরপরে ওই গেলাম, আনার পরে এরপর ডাক্তার আসলো, দিলাম। যাক ওরা ডাউমক কইছে এবার আমার কিছু দেন, সরকার পয়সা দেন, এই করে না এই করে। যাক সরকার তো কাউকে পয়সা দেয় না, এখন সরকার লোকেগুলো ফ্রি খাটে, সমস্যা হয়েছে এটাই আমাদের দেশ। এই গেল হিয়ানো দিলাম কিছু, এবার করে করে আমার কিছু টাকা। অন কী করবো, অন অ্যাম্বুলেন্স বাড়িতে নেবো, অন কই পাবো অ্যাম্বুলেন্স? একটা পাইছি 20,000 টাকা নিচে যাবে না, 6-7 হাজার টাকা। এখন কী করবো, আমি তখন টাকার মায়া করতে পারতেছি না। দরকার হয় আমি টাকা হালত অলরেডি করে ফেলাইছি, কিছু 10-15 হাজার হালত করে ফেলাইছি। কারণ আমার তো ঘরও লাখ টাকা থাকে না, কোনো রকম পকেট যাইলে 200-300 থাকে, হয়তো কাজ করবো কিছু। আর ওই সময় তো নেট ছিল না, ব্যাংক থেকে টাকাও তোলার সমস্যা ছিল। আমাদের ব্যাংকে তো ওরকম টাকা নাই যে ব্যাংকে টাকা থাকবে আমরা টাকা। উনি যদি কারোর কাছে ধার চায়, সেও যে ব্যাংক থেকে দিবে, সেটাও তখন 20 তারিখের ঘটনা। এটা 20 তারিখের ঘটনা। 19 তারিখে আমার ছেলে তো ওরা পাঠাই দিছে আরব দেশে। তো এখন 20 তারিখে এই আমার ঘটনা, এই আমাকে 2 দিন কি পরিমাণ হ্যারাসমেন্ট আমাকে ভোগ করতেছে, সঙ্গে এটা মানুষকে বোঝানোর মতো সুযোগ আমার নাই। এখন অনেকে পরে এমনি থানায় তো, আর তখন পুলিশ যে ধরনের আচরণ করছে এটি মানুষের মধ্যে আসে না। মমতা না তদন্ত যে একটা ভাষায় ব্যবহার করছে, হ্যাঁ আমরা এক পুলিশ কনস্টেবল বলে, হ্যাঁ এইসব বাচ্চারা ঢিলে মারতে মারতে পারে, আমাকে পুলিশ পাগল করে দিয়েছে। আর আমাদের এই আমাকে ওই তদন্ত বলে আকাশ থেকে 45 রান গুলি ছাড়তে হয়েছে এইসব দমানোর জন্য। পুলিশ তাহলে কোথায় কার কাছে যাবেন? যে আকাশ তো ছাড়ে, নিচে দিয়ে ছাড়ে, সবলে মানুষ পলাবে কোথায়? পলাইবার রাস্তা আছে কিনা? কার কাছে বলবেন এই বিচার? কার কাছে দিবেন? কে বলবে এই বিচার? কার কাছে দিবেন? কে শুনবে? এইসব আচরণ এগুলো বাসায় প্রকাশ করার মতন না। মনে হয় আমরা লুটের মাল হয়ে গেছি এই দেশে। এই দেশের আমরা জন্মসূত্র দেশ, আমরা মানে কোন দেশ থেকে আসছি আল্লাহ জানে, যা ভালো। রোহিঙ্গারাও ভালো আছে মতন, তখন রোহিঙ্গা ভালো ছিল। ভাই একটু কথাটা শুনতে দেন। তখন আমাদের দেশের ওই রোহিঙ্গা যারা, ওরাও ভালো ছিল। আমাদের এত দুরবস্থা, কারো কাছে মূল্য নেই। থানাতে কথা বলবেন, 3টা বাজে থানায় গেছি, থানা নামলাম লিখার বাস, থানা পরদিন সকালে যাইতে গেছি। পরদিন সকালে ওই যে হাসিব G1-এর, হে আবার ওই মানব অধিকারের কাজ করে, ওই হাসিব, হে বললো চলেন আমি থানায় যাই। হে রাতে 3টা বাজে আমি দেখছি ওই নিউরোসেন থেকে আসছি, আসার পরে খায়ের ভাই দাঁড়ান,
তার নামে এসে তাই আমরা থানায় গেছি, তাই এইগুলো লিখে এই অবস্থা আমাদের জীবন। এটা কোন জীবনে উঠছি আল্লাহ জানি না, কেন যে আমাদের নসিব এমন হয়েছে তাও জানি না। হ্যাঁ, আমার নাম্বার তো আছে আপনার কাছে। এটা ওটা না, হ্যাঁ হ্যাঁ 35। আমি রেগুলার যোগাযোগ রাখতেছি এর সাথে।